সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, প্রধান দল, ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলের পরে আলোচনা এখনও থেমে যায়নি, এখনও আলোচনা চলছে সে কাউন্সিলকে ঘিরে। নেতৃত্বের পরিবর্তন, নতুন নেতৃত্বের আগমন। আজকেও আওয়ামী লীগের 22 সদস্যের কেন্দ্রীয় কমিটির 22টি পদের সম্পাদক মণ্ডলীর পদ ঘোষণা করা হয়েছে, আরও বাকি আছে। তো এই বিষয়গুলোই আলাপ করব আজকে, এবং এই কাউন্সিল পরবর্তী রাজনীতিতে কোনো পরিবর্তনের সূচনা হলো কিনা সে নিয়েও, আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক এসেছেন সে নিয়েও আমরা কথা বলবো। শুরুতে পরিচিত হব দুই অতিথির সঙ্গে। রয়েছেন জনাব রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক ইংরেজি দৈনিক নিউজ টুডে। রয়েছেন রাজনীতি বিশ্লেষক স্থপতি মুবাশশির হোসেন। স্বাগত আপনাকে জনাব রিয়াজউদ্দিন আহমেদ। কাউন্সিল নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে আগে এবং পরেও, বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে। তো মোটা দাগে এই কাউন্সিলে বেশ কিছু নির্দেশনা আওয়ামী লীগের পক্ষ থেকে এসছে, গুরুত্বপূর্ণ কিছু পদে পরিবর্তন ছাড়াও, সাধারণ সম্পাদক পদে পরিবর্তন ছাড়াও। কিন্তু যেটা বলা হচ্ছে যে ভবিষ্যতে রাজনীতি নির্ধারণে, ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায়, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পিভট কি বলে যে প্ল্যাটফর্ম এই কাউন্সিল। আপনার চোখে কিভাবে এসেছে কাউন্সিলের এই? আমিও কাউন্সিলটাকে এইভাবেই দেখি যে পলিটিক্যাল পার্টির যে কাউন্সিল হয়, এই কাউন্সিল পলিটিক্যাল পার্টির শুধু নেতৃত্ব ঠিক করে তা না, তার একটা ভিশন বা পথনকশা এটাও ঠিক করে যে কিভাবে দল আগাবে, কি করে ভবিষ্যৎ বিনির্মাণ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, মানুষের কল্যাণ হবে, এগুলি বলবে। এইবার আমার কাছে আওয়ামী লীগের এই কাউন্সিলকে এই দিক থেকে আমার কাছে খুবই সফল মনে হয়েছে। নেতৃত্বের পরিবর্তন খুব মেজর পরিবর্তন আমি তো দেখি না। আওয়ামী লীগ যা ছিল তাই আছে, ওর মধ্যে হয়তো দুই একজন মাঝিমাল্লা নৌকার চেঞ্জ হয়েছে, এদিক থেকে ওদিক গেছে, সবাই আছে কিন্তু ভিতরেই আছে, সবাই আছে, এখান থেকে কোনো মেজর কোনো ঘটনা। এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই যে কি বলবো যে একজনের ওয়ান ভয়েস ওয়ান পার্টি, এইটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এখন ধরেন আওয়ামী লীগের প্রধানকে দেখেন, আপনার উনি বলছে আমি থাকবো না, আমি টায়ার্ড হয়ে গেছি, আপনারা লোক বের করেন। লোক কাউন্সিলররা বলছে নো নো নো, এটা হবে না, আপনাকেই থাকতে হবে। তো থাকার পরে আবার কি করতে হবে, এবং আপনি পুরো কমিটি করার দায়িত্ব আপনাকে দেওয়া হলো। এটা আওয়ামী লীগে যেরকম আছে, বিএনপিতেও একই আছে। এটা হলো আমাদের রাজনৈতিক সংস্কৃতি, না বলে অপসংস্কৃতি বললে বোধহয় প্রপার হয়। অপসংস্কৃতি, সারা বিশ্বের কথা চিন্তা করলে তো অবশ্যই এটা অপসংস্কৃতি। এখন ধরেন আপনি লেবার পার্টির যখন কনভেনশন হয়, ব্রাইটনে নিয়ে করে ওরা, তো সেখানে দেখা গেল ওই ব্রাইটনই মার্গারেট থেচার চেঞ্জ হয়ে গেল, তাকে বাদ দিয়ে দিল এখানে। আমাদের তো এরকম কোনো ঘটার সম্ভাবনা নাই। তো কিন্তু আমার কাছে যেটা আওয়ামী লীগের এই কাউন্সিলে যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, এটা হলো যে তারা একটা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছে। না, দলে যদি আস্থা এবং ভরসার প্রতীক থাকে, এটা তো পরিবর্তনের জন্য আমরা পরিবর্তনের কথা বলছি, যেটা অপসংস্কৃতি হিসেবে একটা সমালোচনার দৃষ্টিভঙ্গি আপনি তুলে ধরলেন। কিন্তু ওনার উপরে তো পুরো দলের যখন আস্থা আছে এবং উনি দল সাফল্যের সঙ্গে পরিচালনা করছেন, সে কারণে দলের নেতাকর্মীদের পক্ষ থেকে সেই আকাঙ্ক্ষা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। না না, সেটা হইতে পারে, কিন্তু আমি যেটা বলছি সেটা হলো সিস্টেমিক উইকনেসটা হলো যে এখানে তো নেতৃত্বের কোনো পরিবর্তন হয় না। উনি নিজেই বললেন যে আমি 35 বছর একটা দলের প্রেসিডেন্ট, তো এটা তো উনি নিজেই বুঝছেন যে এটা। তবে এই বক্তব্যের মধ্য দিয়ে কি একটা পরিবর্তনের সূচনার ইঙ্গিত কি উনি দিলেন কিনা, যে আগামী দিনে ধরেন 2016 কাউন্সিল, পরবর্তী 2019 কাউন্সিল বা এরকম সময়ে একটা নতুন পরিবর্তন, নতুন সভাপতি, নতুন সাধারণ সম্পাদক, নতুন প্রজন্ম, সেটার একটা ইঙ্গিত ওনার বক্তব্যে বা ওনার উত্তর দেওয়ার আগে ভাইয়ের কথার রেশ ধরে এই দুটি কথা বলি। যেরকম জাতির পিতা বঙ্গবন্ধু 25 তারিখ অ্যারেস্ট হলেন, তাতে কি আওয়ামী লীগের আন্দোলন, বঙ্গবন্ধুর স্বপ্নের কি কোনো পরিবর্তন হয়েছিল? উনি অনেক কজন নেতা কিন্তু তৈরি করে ফেলেছিলেন। কোনো অংশে বঙ্গবন্ধু থাকলে যা করতেন অলমোস্ট বেগবান
কারণ তারা তখন সবসময় চিন্তা করেছে যে বঙ্গবন্ধু থাকলে তো এত চিন্তা ছিল না, আমাদেরকে আরো কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে স্বাধীনতা নিয়ে আসতে হবে। এবং পৃথিবীর ইতিহাসে 9 মাসে কোনো রাষ্ট্রের স্বাধীনতা এসছে বলে আমার অন্তত জানা নাই। তার মানে জাতির পিতা বঙ্গবন্ধু তার শুরু থেকে যে স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নের পাশাপাশি কিন্তু সবসময় চিন্তা করেছেন। আর তার জীবনী বললেই দেখা যায় যে তার আসল বাড়ি ছিল জেলখানা। তাহলে জেলখানা থেকে এই গ্রাসরুট থেকে যে একটি দলকে উনি তৈরি করলেন, সেই ওনার অবর্তমানে দল কিন্তু কখনো দুর্বল হয় নাই, বরং ওনার অবর্তমানটাকে আরো শক্তিশালী, কারণ ওনার প্রতি সিম্প্যাথি, ভালোবাসা দলকে আরো শক্তিশালী করত। এই জায়গায় কিন্তু আমরা একটি দুর্বলতা দেখতে পাচ্ছি ভাই যে কথাটা বলছে। আমি আবার এটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করি। এই সাবকন্টিনেন্ট আমরা পিরিজমে বিশ্বাস করি। আমি সবকটা রাষ্ট্রের কথাই যদি বলতে যে প্রথমেই বলি যে কায়েদ আজমের কোনো সন্তান ছিল না, সেই জন্য প্রায় 30টা মুসলিম লীগ এখন। আমি যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলি, ওনাকে যে সময় নিয়ে আসা হলো বঙ্গবন্ধুর হত্যার পরে, সে সময় কিন্তু দলে অনেক নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, কিন্তু তারপরেও তারাই কেন নিয়ে আসলো, এই প্রশ্নটার উত্তর যদি আমরা খুঁজি তাহলে ভাইয়ের ওই কথাগুলি আমরা পেয়ে যাব। ওই সময়ে আমি রিপোর্টার হিসেবে তো ওই কনভেনশনে ছিলাম, জোহরা তাজউদ্দিন ছিলেন কনভেনার। তো সেইখানে আওয়ামী লীগের ইলেকশন হবে, এটা হলো 1981-এ। রাইট, ইলেকশন হবে কাউন্সিলে। ফর দি ফার্স্ট টাইম আওয়ামী লীগের 2টা প্যানেল হলো, এটা কামাল হোসেন এবং তোফায়েল আহমদ, আর আরেকটা হলো মালাইক উকিল এবং আব্দুর রাজ্জাক। একটাকে বলা হলো ঢাকা দিল্লি মস্কো, আরেকটাকে বলা হলো ঢাকা দিল্লি ওয়াশিংটন। এই ধারাটাকে, এই বিভাজনটাকে একীভূত করা, কনসলিডেট করার জন্যই প্রতীক হিসেবে শেখ হাসিনা। কিন্তু আওয়ামী লীগ ওয়াজ in the brink of split. ওই সময়ে কিন্তু আমি ওই কথাটাতে আসতেছি। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এখন প্রধানমন্ত্রী, দলের প্রধান, তাকে কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান করা হয় নাই, কারণ তার নেতৃত্বের গুণাবলী অনেকের মধ্যে ছিল। উনি খুবই সাদাসিধে সুন্দর একটা মানুষ ছিলেন, স্বাভাবিক একটি। ওনাকে নিয়ে আসা হয়েছে দলকে স্প্লিট হওয়া থেকে বন্ধ করার জন্য, প্রতীক হিসেবে একেবারে সম্পূর্ণভাবে। এখন উনি বিশ্বের দরবারে একজন প্রতিষ্ঠিত বা রাজনৈতিক নেতা নেত্রী, যাই বলেন না কেন, কিন্তু শুরুটা কিন্তু তার কিভাবে ইউনাইটেড করা হলো, ওই যে আমি বললাম এই সাবকন্টিনেন্টের ঘটনা। কিন্তু আমরা মজার জিনিস যেটা দেখতে পাই, যেরকম ইন্ডিয়াতে নেহেরু তার পরিবার থেকে দল বা রাষ্ট্রের প্রধান করবেন, সন্তানদেরকে কিন্তু ওইভাবে তৈরি করেছেন। আপনি যদি শ্রীলঙ্কার দিকে তাকান, একই ঘটনা। এই যে তৈরি করা, পাকিস্তানের বেগম ভুট্টো মারা গেলেন, দলকে একীভূত রাখার জন্য তার নাবালক সন্তানকে নিয়ে এসে বসানো হচ্ছে। এই জায়গাটা থেকে কিন্তু আমরা এখনো বের হতে পারি নাই। ভারতবর্ষে কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে। আমরা যদি এখন বিজেপি বেরিয়ে গেল, বিজেপি কোনো মানে ডাইনেস্টি পলিটিক্স না। সো যুগ এবং সময়ের পরিপ্রেক্ষিতে আমি মনে করি, হ্যাঁ, আমাদের যদি এখন মনে করেন যদি হাসিনা যদি প্রধান না হতেন দলের, তাহলে দলে কাকে নিয়ে আসতেন? আর কিন্তু আপনি একেবারে চোখ বন্ধ করে কারো নাম আপনি বলতে পারবেন না। সেই মানুষগুলিকে তৈরি করা হয় নাই। কিন্তু বঙ্গবন্ধুর সময় সেখানেও কি ঐক্যের প্রতীক হিসেবে, যেমন এখনো ঐক্যের প্রতীক আছে। কিন্তু একই সাথে আমি মনে করি যদি দলকে এই পদ্ধতিতেই চিন্তা করা হয় যে পারিবারিক গণ্ডির মাধ্যমে একতাবদ্ধ রাখা হবে, তাহলে আমি যেটা মনে করি, যদিও এটাকে আমি গণতান্ত্রিক নর্মস হিসেবে বিশ্বাস করি না, কিন্তু এই সাবকন্টিনেন্টের চিন্তা চেতনায় যদি আমি এটা ধরেও নেই, কিন্তু আপনি যে বললেন যে তৈরি করার ব্যাপার, সেটা আমাদের দেশেও তো সেটা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি একেবারে প্রচন্ডভাবে আমাদের যে দুইজন ম্যাডাম রয়েছেন, একজন ম্যাডাম এবং জননেত্রী শেখ হাসিনা, দুজন কি বলবো যে আপনারা যাদেরকে পরবর্তীতে ক্ষমতা দিতে চান এখন থেকে তাদেরকে তৈরি করেন। যেটা কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন কিনা, যে এই কাউন্সিলে দলের সর্বপর্যায়ে মানে কাউন্সিলররা সবাই
সোচ্চার ছিলেন নতুন নেতৃত্ব আনার ব্যাপারে, বিশেষ করে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ওনার ছেলে, তাকে একটা গুরুত্বপূর্ণ নেতৃত্বে সম্মানজনক পদে আনার জন্য চাপ ছিল, সবাই কথা বলেছেন এভাবে, কিন্তু সেটা কিন্তু ঘটে নাই। এবং সে খুব সুন্দর, এবং প্রধানমন্ত্রী না সে কিন্তু আপনাকে সে কিন্তু খুবই ইন্টেলিজেন্ট, এবং আমি অসম্ভব রকম তার এই বক্তব্যটাকে পছন্দ করেছি। সে বলেছে আমি বিদেশে থাকি, এই মুহূর্তে সরাসরি রাজনৈতিক এবং আরেকটা কথা বলেছেন যে দলের একটা গুরুত্বপূর্ণ পদ ধরে রাখার কোনো মানে হয় না, বাইরে থেকে। এইখানেও আমি মনে করি হি ইজ কামিং আপ। কিন্তু যদি দেশ জাতির কথা চিন্তা করা হয়, যদিও আমরা মনে করি যে পারিবারিক গণ্ডির বাইরে থেকে আমার এই গ্রাসরুটের দলটাকে তৈরি করতে হবে, চাই, কিন্তু যদি তাও না কিন্তু কি মনে হয় না কি এই দুইটা দল বাংলাদেশের যে বিদ্যমান বাস্তবতা সেটার মধ্যে কি এগুলো খুব ডিপ রুটেড, খুবই গ্রাস রুটেড কি দল নয় মনে হচ্ছে? যদি মানে পরিবারের ভেতরে নেতৃত্ব যদি থাকেও, তাতেও কি দলগুলি কি এক সর্বব্যাপী কি তাদের প্রতিষ্ঠিত হয়নি? এটা অবশ্যই সেটা আছে, কিন্তু তারপরেও দেখেন এই যে এখনই দুঃখের কথাটা বলতে হয়, জাতির পিতা বঙ্গবন্ধু পৃথিবীর ইতিহাসে কোনো নেতা জনগণের সামনে কনফেস করে নাই যে আমার চারপাশে চাটার দল, অর্থাৎ আই এম সারাউন্ডেড বাই সাইকোফ্যান্স। তাহলে উনি এই দোষটা স্বীকার করে নিয়েছেন, এবং চারপাশে চাটার দল মানে হচ্ছে তার সবচেয়ে নিকটতম ব্যক্তিগুলি এই অন্যায় কাজের সাথে সম্পৃক্ত। এই যে আমাদের পারিবারিক এবং দলের গণ্ডির ভিতরে বিরাট একটা গ্রুপ থাকে চাটার দল, যেগুলি চাটতে হয় রাক্ষস ফ্র্যাঙ্কেনস্টাইনে পরিবর্তন। বঙ্গবন্ধু তো বলেছিলেন এইটুক, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেটা তো আরো ডেঞ্জারাস। উনি বলেছেন আমাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। কথাটা চিন্তা করেন, তার মানে অসম্ভব রকম নিকট কিছু মানুষ তাকে চিট করেছে, তার মনে তাকে ব্যবহার করেছে, এমনকি উনি তাদের নাম পর্যন্ত উচ্চারণ করতে পারছেন না দেশ, জাতি এবং দলের স্বার্থে। দুঃখ নিয়েই বলেছেন, দুঃখ নিয়েই তো বলেছেন। তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলি, এবং আমি কয়েকবার একটি কথা বলেছি, যখন কোনো নেতৃস্থানীয় ব্যক্তি এই ধরনের ক্রিমিনালদেরকে আইডেন্টিফাই করতে পারে, তার লাইফ ইজ অ্যাট স্টেক। এই কথা কিন্তু সবসময় মনে রাখতে হবে, কারণ বঙ্গবন্ধু যখন বলা শুরু করলেন আমার চারপাশে চাটার দল, এই চাটার দলরাই তো তাকে হত্যা। কিন্তু এই কাউন্সিলে রিয়াজ ভাই এটা একটা শুভ ইঙ্গিত কিনা, মানে শুরু থেকে আমরা খেয়াল করলাম যে প্রেস কনফারেন্সে উনি বললেন, এখানেও বারবার বক্তব্যের মধ্যে উনি বারবার বলছেন যে আমার অনেক বছর, এটা তো সচরাচর নেতাদের মুখে কিন্তু এটা শোনা যায় না, বারবার উনি বলছেন যে আমি 35 ইয়ার্স লং আমি প্রেসিডেন্ট, সো আপনারা নতুন নেতার কথা চিন্তা করেন না। এবং সেখানে কনক্লুসিভলি বললেন যে এইবার হয়তো আমি থাকবো, কিন্তু নেক্সট টাইম আমি থাকবো না, সেটা বলেন এখনই তৈরি করার সময়। সজীব ওয়াজেদ জয়ের প্রসঙ্গ যখন এসছে তখনও সজীব ওয়াজেদ জয় তো উনি ওনার রিফ্লেকশন দিয়েছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনিও নিজে বলেছেন যে সে তো অলরেডি একটা গুরুত্বপূর্ণ পদে আছে, তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, তার মানে আরেকটা নতুন পদে উনি নিজে এটাকে সাবস্ক্রাইব করেন নাই। যাই হোক, এটা একটা পরিবর্তন সূচনা, সাধারণ পরিবর্তন, এবং এটার যে প্রয়োজন, দলের নেতৃত্ব যে তৈরি করা প্রয়োজন, এইবার কিন্তু এই কাউন্সিলে ভীষণভাবে বিবেচিত হয়েছে, ভীষণভাবে আলোচনার বিষয়বস্তু হয়েছে। প্রধানমন্ত্রীকে দলের নেতৃত্বের দেওয়া হয়েছে, আবার সাথে সাথে নেতৃত্ব তৈরি করার জন্য কিন্তু দাবি উঠেছে। এইটা কিন্তু একটা বিরাট চেঞ্জ আমি মনে করি দলের। এই বর্তমান রাজনীতিতে কিংবা 1/11 পরবর্তী সময়কালে বা ওই সময়কালে সৈয়দ আশরাফ দুবারের জেনারেল সেক্রেটারি, তাকে খুবই মার্জিত, ভদ্র, শালীন, বিচক্ষণ, প্রজ্ঞাবান একজন রাজনৈতিক নেতা হিসেবে সবাই সম্মান করেছেন এবং গ্রহণও করেছেন, এবং উনি সাকসেসফুলি ওনার টেন্ডার পালন করেছেন। ওনার কিছু নিষ্ক্রিয়তা ছিল সেই সমালোচনা ধরে নিয়ে, কিন্তু নতুন সাধারণ সম্পাদক নির্বাচনের ক্ষেত্রে কিছু যুক্তি, কিছু প্রয়োজন, কিছু রিয়ালিটিসকে তুলে ধরা হয়েছে, সেটাকে কেউ অস্বীকারও করেন না, এবং সৈয়দ আশরাফও ওনার নাম নিজে প্রপোজ করে উনি প্রেসিডিয়ামে চলে গেছেন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী। তাহলে এই সাধারণ সম্পাদকের সামনে অনেকেই বলছেন যে বিকজ আওয়ামী লীগের সামনে আরো গুরুতর বড় ধরনের চ্যালেঞ্জ আছে, সেটা ইনক্লুডিং ইলেকশনস হুইচ ইজ শিডিউলড 2019। এই পরিবর্তনটা নতুন সাধারণ সম্পাদককে মিলিয়ে আপনি কিভাবে দেখেন? সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি যে কথাটা বললেন, বাংলাদেশের বর্তমান সরকারকে আমি ভালো বলি বা খারাপ বলি, কিন্তু একটি জিনিস আমি স্বীকার করতে বাধ্য, এই সরকারের আমলে যে ডেভেলপমেন্ট হচ্ছে, যে কাজ হচ্ছে, আন্তর্জাতিকভাবে যে
ফোকাসটা হয়েছে বাংলাদেশে, এগুলিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা একটা জায়গায়, আমি এই দলের সাথে সম্পৃক্ত থাকার পরে আমি একটা জায়গায় খুব অস্বস্তি বোধ করি, যে আগামী ইলেকশনটি যেন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি ইলেকশন করা যায়। অর্থাৎ এই যে জেনারেল সেক্রেটারির সর্ববৃহৎ কাজ হবে দলকে একতাবদ্ধ করে এবং সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানের মাধ্যমে গ্রহণযোগ্য একটি ইলেকশনের অবস্থান, এবং সেখানে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সবকিছুকে সামনে রেখেই কিন্তু করতে হবে। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, এই নির্বাচনকে সামনে রেখে এই কাউন্সিলটাকে অনেকে গুরুত্বপূর্ণ মনে করছেন। কেন গুরুত্বপূর্ণ? আওয়ামী লীগ তো 2014 তো নির্বাচন করেছে, 19 সালের নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ তাদের কাছে? গুরুত্বপূর্ণ এই জন্য যে 2014 নির্বাচনটা নানান কারণে প্রশ্নবিদ্ধ। এটা কিন্তু সরকারও জানে এবং সারা দুনিয়ার মানুষই জানে। কোনো সাংবিধানিক সংকট হয় নাই, কিন্তু নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন ছিল না, সবাই এটার মধ্যে ছিল না। তো সবাই না থাকলে এবং 154 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট ছাড়া নির্বাচিত হলো, এটা তো পৃথিবীর ইতিহাসে একটা মানে অনন্য একটি ঘটনা। এবং এইটা গণতন্ত্রের ইতিহাস যখন লেখা হবে এটা আসবে এখানে। এবং এইটা কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের মতো একটা পার্টি যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, শেখ হাসিনা এটার জন্য তো মানে সাধারণ ট্রেডিশনাল সমালোচনা যা হয়, মানে সবাই হোল্ডিং রেসপন্সিবল টু ধরেন পার্টি এ। তো আপনাকে মনে হয় না যে এই নির্বাচন পার্টিসিপেটিভ হয় না, ইনক্লুসিভ হয় না, এটার জন্য সময় আসছে বা আলোচনা হয় এখন যে বোথ দ্য পার্টি এ অ্যান্ড বি, বোথ দ্য পার্টিজ শুড বি হেল্ড রেসপন্সিবল? এটা খুব সুন্দর ভাই যে কথাটা বলছে, এটার ছোট্ট একটা, যে কোনো সরকারকে শক্তিশালী করতে হলে এবং যে কোনো সরকার যদি নিজেকে শক্তিশালী করতে চায়, তার পাশে অবশ্যই একটি শক্তিশালী বিরোধী দল থাকে। এবং আমি খুব খারাপভাবে বলি যে ও ক্লাসে ফার্স্ট হয়েছে, তাই নাকি? কতজন ছাত্র ছিল? একজন, সেই ছিল শুধু। প্রশ্নের উত্তর দিয়েছে, কোনোটা প্রশ্নের উত্তর দেয়নি, তারপরেও সে ফার্স্ট হয়েছে। এই কথাগুলি কিন্তু এই ইলেকশনে যখন বিরোধী দল থাকে না, তখন উত্তরগুলি এইভাবে তৈরি। তাহলে 19 নির্বাচনকে নিয়ে কি? 19 নির্বাচনে যাতে সবাই আসে, এটা হলো আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আরেকটা যদি 2014 মতো নির্বাচন হয়, তাহলে আমাদের ইমেজ সংকট হবে, ইমেজ প্রাপ্তি এগুলি সংকট হবে। এবং ধরেন দেশের ভিতরেও মানুষের মধ্যে একটা অস্বস্তি কাজ করবে। এখন আপাতত যেটা মনে হয় যে সবকিছু শান্ত, মানুষ খুশি, কিন্তু ভিতরে ভিতরে একটা অসন্তুষ্টি আছে, একটা অপ্রাপ্তির একটা মানে ব্যাপার আছে। এই জিনিসগুলি শেখ হাসিনা যে বুঝে না তা নয়, তিনি বুঝেন বলেই বলেছেন যে আগামী নির্বাচন কাজ এখন থেকে শুরু করেন, মানুষের কাছে যান, আমরা যে কাজ করেছি এগুলো মানুষকে বোঝান। এটা কি কারণে? যে উনি একটা পপুলার ম্যান্ডেট নিয়ে নেক্সট ক্ষমতায় যেতে চান। পপুলার ম্যান্ডেট নিতে হলে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, সবাইকে নিয়ে করতে হবে, এবং সেটা কিভাবে করবে এইটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই আওয়ামী লীগের সামনে। যদি এখানে যদি ধরেন এমন কোনো একটা আপনি গেম প্লে করলেন যে ঠিক আছে বিএনপিকে এইবারও ইলেকশনের বাইরে রাখবো, বিএনপি যাতে এমন একটা অবস্থা হয় যে বিএনপি আবার ইলেকশন বয়কট করবে, তাহলে তো কিন্তু মানে আমাদের টোটাল পলিটিক্যাল সিস্টেমটা কলাপস করে যাবে। এখন যেমন ধরুন আমাদের বিরোধী দল নিয়ে যে কি হয়, একটা গৃহপালিত বিরোধী দল বলে, বিরোধী দল এমনভাবে সরকারের প্রশংসা করে, তখন ট্রেজারি বেঞ্চের লোকজন, আওয়ামী লীগের লোকজন বলে যে ভাই আপনারাই যদি সব প্রশংসা করে ফেলেন আমরা কি করবো তাহলে? এবং এইটার রিফ্লেকশন আপনি দেখেছেন যে এটা কিন্তু দুনিয়ার সব জায়গায় তো এগুলি রিপোর্ট হয়। চীনের প্রেসিডেন্ট ওনার সাথে দেখা করলেন না, ওনাকে সময় দিলেন না। জন কেরি আসলেন, তিনি ওনাকে সময় দিলেন না। এগুলি কিন্তু মেসেজ, ছোট ছোট মেসেজ, এগুলো ছোট ছোট মেসেজ। যে কথাটা বলছে এটা কিন্তু সরকারি দলের জন্য একটা অস্বস্তিকর। আমার বিরোধী দলকে সারা বিশ্বের কেউ দিচ্ছে না, আর যে রাজনীতিতে উপস্থিতি হয় নাই, মানে কি বলে ইলেকশনে উপস্থিতি হয় নাই, তার সাথে সবাই দেখা করছে। কারণ এটার আসল ঘটনাটা হচ্ছে, আমরা ইলেকশনের সময়ের যদি ভোটের লিস্টগুলি যদি দেখি, কাউন্টিংটা যদি দেখি, আওয়ামী লীগ এবং বিএনপির
গ্রাসরুট ভোট, গ্রাসরুট যেটা আমি এইভাবে বলি যে আওয়ামী লীগ যেবার পরাজিত হয়ে যে ভোটগুলি পায় এটি হলো তার সলিড ভোট, বিএনপি পরাজিত হয়ে যে ভোট পায় সেটা হলো তার সলিড ভোট। এই দুইটাকে আমরা যদি পাশাপাশি দাঁড় করায় দেখা যায় 2% 3% এর ভ্যারিয়েশন, মাঝখানে 18 থেকে 20% সাধারণ মানুষ সুইং ভোট। ভাই যে কথাটা বললো, সবসময় সুইং ভোটের একটা বিরাট অংশ সরকার তো 2 বছর 5 বছর ধরে অনেক কিছু করছে, এটা খারাপ করছে, এটা ভালো করছে, আচ্ছা দেখি তো নতুন কাউরে দিয়ে দেখি, তারা ডাইরেক্টলি কোনো পার্টির সাথে সম্পৃক্ত। এটা কিন্তু অলমোস্ট দুনিয়ার সব জায়গাতেই আছে। এই যে অবস্থানটা যদি সত্যিকার অর্থে ইনক্লুসিভ ইলেকশন না হয়, তাহলে এই সাধারণ লোকগুলিও কিন্তু রিভোল্ট অ্যাটিটিউড নিয়ে কথাবার্তা বলবে, আমাকে চয়েস করারই কোনো সুযোগ দিল না। আরেকটা জিনিস আমি আওয়ামী লীগকে এর আগেও বলেছি যে আপনারা যে পদ্ধতিতে ইলেকশনটি করবেন এবারই দয়া করে পার্মানেন্টলি সলভ করেন, যাতে ইলেকশন নিয়ে আর কোনো মতদ্বৈত না থাকে, আলাপ আলোচনার মাধ্যমে স্থায়ীভাবে সমাধান করতে হবে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের দিকে দৌড়ে যাচ্ছে। আমরা যদি প্রতি ইলেকশনেই মারামারি এবং যে শব্দটি ব্যবহার করি কারচুপি, সূক্ষ্ম কারচুপি, হারলে পারে সূক্ষ্ম কারচুপি, এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তাহলে যে এই দলীয় এই সম্মেলনের মধ্য দিয়ে যে বার্তা বা যে পূর্বাভাস, যে মেসেজ তারা দিতে চাইলেন, সেটা কি বলা যায় যে রাজনীতিতে দূরবর্তী মানে ঘটনা প্রবাহের জন্য একটা ভালো ইতিবাচক একটা চিন্তা থেকেই তারা এই সিদ্ধান্তগুলো বা উদ্যোগগুলো তারা নিচ্ছে? এটা মানে একটা ইতিবাচক উপলব্ধির থেকে আমি মনে করি, উপলব্ধির থেকে এই কথাগুলি বলছে যে নির্বাচন অনেক ইঙ্গিতপূর্ণ কথা আছে, যে নির্বাচনটা ইনক্লুসিভ হইতে হবে, সবাই আসতে হবে। তাইলে সবাই আসতে হইলে এখন ধরেন বিএনপি কিভাবে আসবে? এখন একটা কথা উঠছে যে নির্বাচন কমিশন এই ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে, এখন নির্বাচন কমিশন করতে হবে। এবং আমাদের ইলেকশন পদ্ধতিতে নির্বাচন কমিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এইটার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠে, এটার মানে একবার বলছে সাদেক আলী মার্কা নির্বাচন কমিশন, আজিজ মার্কা নির্বাচন কমিশন, এখন বলে রকিবউদ্দিন মার্কা ইলেকশন কমিশন। এই মার্কার থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে নির্বাচন কমিশনটা, যেটা ভাই বললেন যে একটা পার্মানেন্ট ব্যবস্থা, যে নির্বাচনের সময় এই ঝগড়াঝাটি এটা বন্ধ করতে হবে। এটা কি কেয়ারটেকার সরকারের অধীনে হবে না প্রধানমন্ত্রীর অধীনে হবে, স্থায়ী সমাধান। এবং প্রধানমন্ত্রীর অধীনে হইতে হলে অন্য কনস্টিটিউশনাল বডিগুলিকে শক্তিশালী করতে হবে। করলে অবশ্যই মানে না হওয়ার কোনো কারণ নাই, সেখানে প্রাইম মিনিস্টার হয়ে যাবে একটা ল্যামডাক প্রাইম মিনিস্টার। আমি এটাকে একটু অন্যভাবে বলি, আমি ভাইয়ের কথার পাশাপাশি আমি একটি কথা এর আগের বারও বলেছি যে এই যে প্রধানমন্ত্রীর অধীনে যে ইলেকশনটি হবে, প্রথমেই আওয়ামী লীগকে চিন্তা করতে হবে, আচ্ছা আমরা যদি বিরোধী দলে থাকতাম, ঠিক এই অবস্থাতে বিএনপি যদি থাকতো সরকারে, আমরা কি ওই ইলেকশনে পার্টিসিপেট করতাম? যদি তার উত্তর ইয়েস হয়, তাহলেই বুঝতে হবে যে পদ্ধতিটিকে একটি সুন্দর জায়গায় পৌঁছে গেছে, অর্থাৎ বৌদ্ধ অর্গানাইজেশনের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। প্রত্যেকবারই যে দল পাওয়ার যাবে, তারপরে তারা ইলেকশনের পুরো সিস্টেমকে পরিবর্তন নিজেদের মতো কলুষিত করে ফেলবে। এইটা আমি মনে করি বাংলাদেশের 40-45 বছর বয়সে এবং কিশোর হওয়ার যে আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছি, আমার মনে এখন সময় এসছে এটা পার্মানেন্টলি সলভ করতে হবে। এবং সলভের যে মাত্রাটা আমরা এবার দেখতে পেরেছি, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এত সুন্দর সুষ্ঠু পরিচ্ছন্নভাবে কোনো কাউন্সিল হয়েছে বলে আমার জানা ছিল না। এবার সব দিক থেকে মানে আপনার সাজানো গোছানো, ওয়েল অর্গানাইজড, এবং কোথাও কোনো রকম এটাকে কোনো ফল্ট ছিল না, জনগণের কষ্ট ছাড়া, সাধারণ মানুষের কষ্ট ছাড়া। সেগুলিকেও আমাদের বের হয়ে আসতে হবে। আমি মনে করি এইখানে যদি আজকে বিএনপির নেত্রী উপস্থিত থাকতেন, এইখানে একটা বিরাট বরফ গলার একটা সুযোগ আসতো ইলেকশন নিয়ে সবচেয়ে বেশি আলোচনার বিষয়বস্তু। তবে অভিনন্দন জানিয়েছে নতুন সাধারণ সম্পাদক বলেছেন যে তারা খুব আন্তরিকভাবেই মন খুলে তারা দাওয়াত দিয়েছেন, আসলে তারা খুশি হতেন। আবার বিএনপির পক্ষ থেকে যুক্তি দেওয়া সাথে সাথে না, কিন্তু আবার অভিনন্দন, এটাও একটা প্লাস পয়েন্ট। এগুলি কিন্তু আমি মনে করি অনেক কিছুই আর অ্যাচিভিং লট অফ থিংস, ভুল ত্রুটির মধ্যেও কিন্তু অনেক পজিটিভ জিনিস বের হয়ে এসছে।
তার মানে বরফটা মানে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে বরফটা আমাদের এখনো ধরেন যেটা যদি যে ঠিক আছে খালেদা জিয়া চলে গেলেন সম্মেলনের মধ্যে, আমাদের ওই মানে এনভায়রনমেন্টটা এখনো এরকম কনজেনিয়াল হয় না। somebody have to break the stone. এইটা তো ধরেন এটা খুবই কারেজিয়াস লিডারশিপ, ট্রিমেন্ডাস কারেজ। আমি চলে যাব এখানে। কিন্তু আমি আবার এটাকে অন্যভাবে মানে করি, যখন একটা মানুষের কোনো গতি থাকে না, জীবন বাঁচানোর জন্য একটা দুর্বল মানুষও কিন্তু অস্ত্র হাতে নিয়ে শত্রুর মোকাবেলা করে। বিএনপির যে ক্রাইসিস সামগ্রিকভাবে, এই ক্রাইসিস থেকে বের হয়ে আসার একটা বিরাট সুযোগ ছিল। এটা মিডিয়া থেকে শুধু না, আওয়ামী লীগকে তাকে গ্রহণ করতে হতো, কারণ আওয়ামী লীগ স্বয়ং তাকে দাওয়াত দিয়েছে। আর আমি এটাকে অন্যভাবে মনে করি, কারণ প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন, খালেদা জিয়া যান নাই। খালেদা জিয়ার সন্তানের মৃত্যুতে বাংলাদেশের 16 কোটি মানুষের প্রধানমন্ত্রী তার বাড়ির দরজায় গিয়েছেন, ভিতরে ঢুকতে পারেন নাই। এগুলি যদি আপনি কনক্লুশন করেন, তাহলে তো উনি চোখ বন্ধ করে এখানে আসতে পারতেন। ওই রিটার্নগুলি চিন্তা করেও তুমি আসতে পারতেন, 5 মিনিটের জন্য হাজিরা দিতে পারতেন। দ্যাট উড চেঞ্জ দ্য হোল ইলেকশন ক্রাইটেরিয়া থেকে আরম্ভ করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক চিন্তা চেতনার একটা অপূর্ব পরিবর্তন আসতো। আমি এটাকে খুব খুব কষ্ট পাই যে এত বড় সুযোগ কেন আমরা হাতছাড়া করলাম। মানে বিএনপি চেয়ারপারসনের হঠাৎ হাজির হয়ে যাওয়া, সেটা তো না, আমি এটাকে হঠাৎ বলবো না। তো অনেক বড় প্রত্যাশা, ওইভাবে চিন্তা করেন। কিন্তু দলের তো পক্ষ থেকে কোনো প্রতিনিধি যেতে পারতো কিনা? সেটা তো পারতোই। আপনি হঠাৎের কথা যদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী হঠাৎ তার বাড়িতে যে হাজির হন নাই, যে বাড়িতে এই সরকারের পুলিশ দিয়ে ট্রাক দিয়ে দরজা গেট বন্ধ করা ছিল, সেই দরজাতেই কি মাননীয় প্রধানমন্ত্রী যান নাই? গিয়েছেন তো। সেই বাড়িতে কি একটি কাজের লোকও ছিল না যে রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে 5 মিনিটের জন্য বসার কথা বলতে পারে? এগুলি যদি আপনারা চিন্তা করেন, তাহলে ফেইলিওরগুলি দু সাইডেরই ফেইলিওর একটা জায়গা থেকে হচ্ছে। ওয়াই? আমাদের অনেকটা পার্সোনালিটি ক্ল্যাশ, একটা ব্যক্তিগত রেসারেসি, এবং আমাদের রাজনীতিতে ওই যে এই জায়গা থেকে বের হতে হবে। ওই যে আভ্যন্তরীণ গণতন্ত্রের, ইনার পার্টি ডেমোক্রেসির যে অভাবটা, ওইটা কিন্তু সবচেয়ে বড়। আজকে যদি আমি একটা জিনিস দেখেন, ট্রেন্ড মানে পারিবারিক রাজনীতিটা আমি শুধু দেখি না যে বঙ্গবন্ধু পরিবার বা জিয়া পরিবার, তা না। আপনি ইউনিয়ন পরিষদে যান, আপনি এমপি সাহেব মারা গেল, নমিনেশন তার ছেলে বা ওয়াইফকে দেয়। কেন? এটা পরিবারের ভিতরে। এখন ওই ইউএস ফ্যামিলিতে, ইউএস কংগ্রেস সেনেট ফ্যামিলিতেও এগুলো দেখা যায়, এগুলো হচ্ছে। এটা গ্লোবাল ফেনোমেনন, এটা মানুষের হিউম্যান ইনস্টিংক্ট। আমি শুরুতেই বললাম হিউম্যান ইনস্টিংক্ট যে ধরে রাখা, এটা প্লাস নতুনকে পরিচিত করতে একটু সময় লাগে না। কিন্তু আপনি দেখেন এখানে লিডারশিপ আর ইমার্জ করবে না, এই জন্য যে কনস্টিটিউয়েন্সির এমপি মারা গেল, তাকে রিপ্লেস করলো তার স্ত্রী বা তার ছেলে, তাইলে ওই এলাকায় তো আরো 10 জন অ্যাসপিরেন্ট আছে। আমি ওই জন্য তো ভাই একটা কথা বললাম যে আমরা পীরিজমে বিশ্বাস করি। পীরের সন্তানকে পীর হতে হবে, সে নামাজ পড়ে কি পড়ে না এটা পরের ব্যাপার। তাইলে ওই যে মানে দলের মধ্যে যে লিডারশিপ গ্রো করবে, এটা তো আপনি বন্ধ করে দিলেন। কিন্তু মানুষের মধ্যে এই প্রবণতাও আছে যে ওই যে বিশ্বাস করি যেটা বললেন, যে মানুষ তো এটাকে মানে অপছন্দ করছে পুরোপুরি, তা কিন্তু বলছে পীর বংশীয়, এটা ইতিহাস। তাহলে আবার বাঙালিদের ইতিহাস, বাঙালি সব সময় শাসিত হয়েছে, শাসন কখনো করেনি। এই প্রথম শাসন করার স্বাদ পাচ্ছে। আপনাকে যদি একটা স্ট্যাটিস্টিক্স আমি দেই, খুব ইন্টারেস্টিং। এটা পাটের শ্রমিকরা বাংলাদেশে যে আউটপুট দেয়, এই পাট শ্রমিকরাই ইন্ডিয়াতে যাওয়ার সাথে সাথে সেটা 5 থেকে 10% বেড়ে যায়। আর এই পাট শ্রমিকরা যখন করাচির জুট মিলে চলে যায়, সেটা 20 থেকে 30% বেড়ে যায়। ওই যে গালি খাওয়া, তখন সে হাসি মুখে কাজ করছে। কিন্তু আমার ভাই আমাকে দিয়ে কাজ করায় নেবে, এইখানে আমি নাই। আমরা ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারি না। ইট উইল টেক সাম টাইম। আমি এটাকে সবসময় মনে করি একটি গণতন্ত্র হচ্ছে একটি শিশুর মতন, আস্তে আস্তে হাঁটা শিখবে। যদি আনইন্টারাপ্টেড মিলিটারি কু ছাড়া যদি একটি গণতন্ত্র ফ্লারিশ করার সুযোগ পায়, যেটা ভারতবর্ষে পেয়েছে, আমরা এখন মনে করি ভবিষ্যতে আর কোনোদিন আমরা এই মিলিটারি কু জাতীয় কিছু আর হবে না।
দেখবেন বাংলাদেশ কি প্রচন্ড গতিতে এগিয়ে যাচ্ছে। হবে না ওই নির্বাচনটাকে ওই জন্য যদি একটা সিস্টেমের মধ্যে নিয়ে, আমি ওই জন্য বললাম যে পার্মানেন্টলি ঝগড়া ঝাঁটি করে পার্মানেন্টলি একটা সিদ্ধান্ত, এটা ইনস্টিটিউশনাল ইনস্টিটিউশনাল একটা শেপ। এবং ইন্ডিয়াতে তো একজন ইলেকশন কমিশনার কিভাবে ইন্ডিয়ার ইলেকশনকে পরিবর্তন করে দিলেন। ধন্যবাদ, আজকে আর সময় নেই। ধন্যবাদ জনাব রিয়াজউদ্দিন আহমেদ, ধন্যবাদ স্থপতি। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntvd.com। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।